আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগে কিন্তু তোমাদের আরও 4টি সেট দেওয়া হয়েছে, এটা 5 নম্বর সেট। প্রতিটা সেটের প্রশ্নোত্তর অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তবেই তোমরা কিন্তু পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে না, ওকে। আর তোমরা যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর প্রশ্নোত্তরের পিডিএফগুলোকে নিতে পারবে। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। একের দাগে রাধা রানীর বয়স 10 বছর, 11 বছর, 10, 11 বছর না 12 বছর। তো রাধা রানীর বয়স হচ্ছে 10, 11 বছর, এটা হবে সঠিক উত্তর। 2 নম্বর রচনার ভাষা নির্ভর করে বিষয়বস্তুর উপর, লেখকের ভাষা জ্ঞানের উপর, লেখকের ভাবনার উপর না কোনোটি নয়। তো রচনার ভাষা নির্ভর করে হচ্ছে বিষয়বস্তুর ওপর। 3 নম্বর দেখি নাই অত নক্ষত্র অজস্র চুলের চুমা, পাখি না পদ্ম। তো দেখি নাই অত, এখানে উত্তর লিখবে অজস্র চুলের চুমায়। 4 নম্বর অনুসর্গগুলি হলো এক প্রকার বর্ণগুচ্ছ, বিশেষ্য, অব্যয়পদ না কোনোটি নয়। তো অনুসর্গগুলো হলো এক প্রকার অব্যয়পদ। এরপর একটি ক্রিয়াজাত অনুসর্গ হলো বলে, বিনা, অপেক্ষা না নিমিত্ত। তো এখানে ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে বলে, অপশন কয়েকটা। পরের প্রশ্ন 6 নম্বর উপসর্গ শব্দটির প্রত্যয় হলো। তো এখানে দেখো 4টি অপশান এখানে রয়েছে, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশান কয়েকটা হবে উপ, শ্রী, যোগ, অ। এরপর হচ্ছে 7 নম্বর চাঁদ শব্দটি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ না অর্ধ তৎসম শব্দ। তো চাঁদ হচ্ছে একটি তদ্ভব শব্দ। 8 নম্বর কার্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম, ফ্রেঞ্চ নাম, গ্রিক নাম, বাংলা নাম। তো কার্ভাস হচ্ছে কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। পরের প্রশ্ন দেখবো আমরা 2 নম্বর দেখে কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 করে এবং 8টি প্রশ্ন দেওয়া আছে, 8 নম্বর। 2-1 দেখে রাধা রানী টাকা ভাঙিয়ে কি করেছিল। এখানে উত্তর কি লিখবে, রাধা রানী টাকা ভাঙিয়ে তার মায়ের পথ্যের জোগাড় করেছিল, অর্থাৎ ওষুধের জোগাড় করেছিল। 2 নম্বর মিস মুলারের পুরো নামটি কি। তো এখানে উত্তর লিখবে মিস হেনরিয়েটা মুলার। 3 নম্বর হচ্ছে আবহমান কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই আবহমান কবিতাটি। 4 নম্বর দেখে এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছেন। তো উত্তর লিখবে কবি নরম ধান, কলমি, হাঁসের পালক, পুকুরের জল, মাছ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, পায়ে দলা মুথা ঘাস ও বটের ফলের গন্ধে বাংলার প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছেন। 5 নম্বর আর্গাসের ম্যাজিকের মূল আকর্ষণ কি ছিল। তো আর্গাসের ম্যাজিকের মূল আকর্ষণ ছিল তার নানা রকম পাখির ব্যবহার। 6 নম্বর বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি। তো বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি পদাবলী কীর্তন। নিম্ন রেখাঙ্কিত পদটি কি জাতীয় বিশেষণ তা লেখো। এখানে দেখো রয়েছে তাড়াতাড়ি এসো। তো তাড়াতাড়ি এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। এসো এটা হচ্ছে ক্রিয়া, তো ক্রিয়ার বিশেষণ হচ্ছে তাড়াতাড়ি, তার জন্য এটা ক্রিয়া বিশেষণ। এরপর প্রাদেশিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। ভারতের অন্যান্য প্রদেশের বিভিন্ন ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে তাদেরকে প্রাদেশিক শব্দ বলা হয়, যেমন গুজরাটি শব্দ, তকলি, হরতাল, খাদি ইত্যাদি। 3 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দিতে হবে। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। 3-1 প্রশ্ন আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। প্রধান খাদ্য বলতে বক্তা কি বুঝিয়েছেন, বঞ্চিত হলে কি ক্ষতি হবে বলে বক্তা মনে করেছেন। দেখো আমরা এখানে উত্তর লিখছি নব সৃষ্টি প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তফা আলী প্রধান খাদ্য বলতে বাংলা ভাষাতে সংস্কৃত চর্চাকে বুঝিয়েছেন। এরপর দেখো লেখক মনে করেন আমরা যে ভাষার চর্চা বেশি করি তার শব্দ আমাদের বাংলাতে বেশি ঢোকে বেশি। সংস্কৃত বেশি চর্চার ফলে বাংলায় বিস্তর সংস্কৃত এককালে ঢুকেছে। স্কুল কলেজের পাঠ্য বিষয় থেকে সংস্কৃত তুলে না দেওয়াই শ্রেয়, কারণ বাংলা ভাষাতে এখনও সংস্কৃত শব্দের প্রয়োজনীয়তা আছে। লেখক সেজন্য বলেছেন যে সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়ার অর্থ হলো বাঙালির অন্যতম খাদ্য থেকে বঞ্চিত হওয়া। 2 নম্বর হচ্ছে মরদ কি বাত হাতি কি দাঁত কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই প্রবাদটি স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে লেখা তার চিঠিতে তার চরিত্রের কাঠিন্য বোঝাতে ব্যবহার করেছেন। এই প্রবাদটির অর্থ হলো হাতির দাঁত একবার গজালে যেমন আর ভেতরে প্রবেশ করে না, তেমনি পুরুষ বা মরদ একবার কোনো কথা দিলে তা থেকে আর পিছু পা হয় না। স্বামী বিবেকানন্দ তার চিঠিতে প্রথমেই বলেছেন যে তিনি মিস নোবেলকে সর্বদাই সাহায্য করবেন। তিনি ভারতে এসে নানা প্রতিকূলতার সামনে পড়ে যদি তিনি বিরক্ত হন ও এই কাজে অসফল হন, তা সত্ত্বেও স্বামীজি তার পাশে থাকবেন ও তাকে পূর্ববৎ স্নেহ করবেন।
কারণ তিনি কথা দিয়েছেন ও তার কথায় কোনো নড়চড় নেই। 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 4 একের প্রশ্ন, পৃথিবীর কোনো পদ এ কন্যারে দেখেনি কোন কন্যার কথা বলা হয়েছে, তার কোন রূপের কিরূপ বর্ণনা আছে। তো উদ্ধৃতাংশে কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতার কেশবতী কন্যার কথা বলা হয়েছে। সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসে হিজল কাঁঠাল জাম গাছের ওপরে। কবি কল্পনা করছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা, সেই রমণীর খোলা চুলের রাশি যেন স্পর্শ করছে এই গাছের মাথাকে। কবি তার মাথার ওপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনায়। তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনো দিন দেখতে পাওয়া যায় না, সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। 2 নম্বর, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ কিসের প্রতীক? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না বলতে কি বোঝানো হয়েছে? তো আলোচ্য অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা থেকে গৃহীত বা নেওয়া হয়েছে। নোটে গাছ আবহমান কালের প্রতীক। জল হাওয়া মাটি শাশ্বত কালের চিরন্তন। প্রকৃতির এইসব উপাদান ফুরোয় না। বহমান সময়ের ধারায় বয়স বাড়ে, বয়সের ছাপও পড়ে, কিন্তু ফুরোয় না, শেষ হয় না। নোটে গাছ তো তার বড় প্রমাণ। বয়স বাড়ায় সে বুড়িয়ে যায়, বয়সের ছাপ তার শরীরে স্পষ্ট দেখা যায়, কিন্তু সে ছিন্ন মূল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে না, প্রকৃতির বুক থেকে মুছে যায় না। সে আবহমান কালের প্রতীক। 5 নম্বর হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 5-এর 1-এর দাগের বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করে। তো আলোচ্য উদ্ধৃতিটি প্রখ্যাত প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলীর নব সৃষ্টি প্রবন্ধ থেকে গৃহীত। প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলী মনে করেন বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। সে রাজনীতি, ধর্ম, সাহিত্য যখনই সত্য শিব সুন্দরের খোঁজ পেয়েছেন তখনই সে সেটা গ্রহণ করতে চেয়েছে। কেউ তখন তাকে গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে চেষ্টায় বাধা দেওয়ার চেষ্টা করলে সে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বিদ্রোহ উচ্ছৃঙ্খলায় পরিণত হলে তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহের প্রবণতা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সব বাঙালির মধ্যে বিদ্যমান। ধর্ম পাল্টালেও জাতিগত চরিত্র থেকেছে অপরিবর্তিত। 5-এর 2 নম্বর, স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠির বিষয়বস্তু আলোচনা করেন। তো লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে মিস নোবেলের প্রথম সাক্ষাৎ হয়। স্বামীজির বক্তৃতায় তিনি অনুপ্রাণিত হন। পরবর্তীকালে ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির চিঠি থেকে স্বামীজি জেনেছেন যে মিস নোবেল ভারতে এসে সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মিস মুলারের কাছ থেকে তিনি স্বামীজির কার্যপ্রণালী সম্পর্কে জেনেছেন, কিন্তু ভারতের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি ইউরোপ আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা। কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ইংরেজ প্রভু দাসত্ব আর প্রবল দারিদ্র্য প্রভৃতি এখানকার মানুষদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন। এদেশের আবহাওয়াও উষ্ণ প্রধান। এসব জেনেও যদি মিস নোবেল ভারতের জন্য নিজেকে উৎসর্গ করতে চান তাহলে সেখানে তার সামনে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষ করে ভারতীয় নারী সমাজ তার দ্বারা অসীম উপকৃত হতে পারে। তার মতো শিক্ষিতা, একনিষ্ঠ, পবিত্র, প্রেমময়ী, দৃঢ়চেতা এবং সুপ্রাচীন কেলোটিক সভ্যতাজাত উন্নত চরিত্রের নারীকে এদেশের প্রয়োজন। এদেশে এসে স্বনির্ভর হয়ে তাকে কাজ করতে হবে। তার পাশে স্বামীজি আমরণ থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব তথ্য ও মতামত জানিয়ে মিস নোবেলকে স্বামীজি সরাসরি চিঠি লিখেছেন। এছাড়া কয়েকজন ইউরোপীয় ব্যক্তির চরিত্র বিশ্লেষণ ও কর্মপদ্ধতি এই চিঠিতে আলোচনা করেছেন লেখক। তাদের কাছ থেকে তিনি কিভাবে সাহায্য পেতে পারেন ও কিভাবে স্বনির্ভর হয়ে উঠতে হবে তা নিয়েও তিনি সবিস্তারে আলোচনা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন মিস নোবেল কাজে অপরাগ হলেও তিনি তাকে সমর্থন করবেন। চিঠিতে একজন শিষ্যার প্রতি গুরুর অকৃত্রিম স্নেহ প্রকাশিত হয়েছে। 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। এখানে 6-এর 1-এর দাগে এরই মাঝে বাংলার প্রাণের স্বরূপ আলোচনা করেন। উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক রূপের অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ
ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এইসব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। 6-2 নম্বর, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহারা বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের নির্লোভ মানসিকতার যে পরিচয় পাওয়া যায় তা গল্প অবলম্বনে আলোচনা করবেন। তো দেখো এখানে তাহারা বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশের অন্তর্গত রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কেনে, তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়। সেই ব্যক্তি তাদের জন্য যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল। এই উপকারের চিহ্নস্বরূপ সেই নোটটি তারা খরচ করেনি। 7 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান এখানে 4 নম্বর দেওয়া আছে। 7-1 প্রশ্ন, করভাস গল্প অনুসারে করভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। তো সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানমূলক কাহিনী প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে গৃহীত করভাস গল্পে করভাস নামের এক কাকের পরিচয় পায়। করভাস অর্নিথিন যন্ত্রে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করার পর তার মধ্যে মানবসুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্সও লক্ষ্য করা যায়। চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে যাবার জন্য প্রফেসর শঙ্কু তার ব্যাগ গোছাচ্ছিলেন। গোছানো শেষ হয়ে যখন তিনি বাক্সের ঢাকনা বন্ধ করেন, তিনি বিস্মিত হয়ে দেখেন করভাস সেই সুটকেসের চাবি ঠোঁটে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। চিলির উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে প্রফেসর শঙ্কু লক্ষ্য করেছিলেন করভাস তার খাঁচার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। প্রকৃত বিষয়টি অনুধাবন করতে অসমর্থ প্রফেসর শঙ্কু করভাসকে খাঁচা থেকে মুক্ত প্রদান করলে সে প্রফেসর শঙ্কুর লেখার টেবিলের উপর বসে এবং ঠোঁট দিয়ে ওপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে থাকে। তখন প্রফেসর শঙ্কু দেরাজ খুলে দেখেন যে পাসপোর্টটা সেখানে রয়ে গিয়েছিল। জাদুকর অর্গাস যখন প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন, করভাস খাঁচা থেকে বেরিয়ে টেবিল ল্যাম্পটি ঠোঁট দিয়ে নিভিয়ে দিয়ে বোঝাতে চেয়েছিল যে প্রফেসর শঙ্কু ও সে দুজনেই ক্লান্ত। জাদুকর অর্গাস যখন করভাসকে চুরি করে নিয়ে যাচ্ছিল, গাড়ি চালানো অবস্থায় অর্গাসের চোখ থেকে -20 পাওয়ারের চশমাটি খুলে নেয়, কারণ সে বুঝতে পেরেছিল চশমা ছাড়া জাদুকর চোখে দেখতে পায় না। তাই আমরা বলতে পারি উক্ত ঘটনাগুলি করভাসের হিউম্যান ইন্টেলিজেন্সের প্রতিফলন। নেক্সট হচ্ছে 7-2 নম্বর, আমার পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ চলছে। পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? যন্ত্রটির গঠন প্রণালী আলোচনা করো। যন্ত্রটির কিভাবে পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো। তো দেখো প্রফেসর শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটির নাম হলো অর্নিথিন। ঠিক আছে, অর্নিথিন যন্ত্র। অর্নিথিন যন্ত্রের গঠন কীরকম না, প্রফেসর শঙ্কুর তৈরি যন্ত্রের মধ্যে জটিলতা থাকে না, কারণ তিনি সহজ পথে বিশ্বাসী। তার পাখি পড়ানোর যন্ত্রের 2টি ভাগ, একটি ভাগ পাখির খাঁচার মতন, ওতে পাখি থাকে। দ্বিতীয় ভাগটি হলো প্রথম ভাগের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ রক্ষা বা এই ভাগটি থেকে জ্ঞান বা বুদ্ধি প্রথম ভাগে থাকা পাখির মস্তিষ্কে পাঠানো হয়। এরপরে আমরা লিখবো, দেখো যন্ত্রটির পরীক্ষা নিরীক্ষা কেমন সেটা আমরা লিখব। তো প্রফেসর শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে দেখা গেল কাকটি টেবিলে রাখা যন্ত্রের প্রথম ভাগ বা খাঁচা অংশে নিজের থেকে ঢুকে পড়ল। তা থেকে অনুমান করা যায় কাকটার শেখার প্রবল আগ্রহ। প্রফেসর শঙ্কু বাংলা দিয়ে তার পড়া শুরু করেছেন। ওকে, বোতামটা টেপা ছাড়া প্রশিক্ষককে আর কোনো কাজ করতে হয় না। শেখাবার বিষয় আগে থেকে রেকর্ড করা হয়। বোতাম টিপলে কাকটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায়। কাকের মতো ছটফটে পাখির পক্ষে অস্বাভাবিক, কিন্তু তাও স্বাভাবিক হয়ে ওঠে। 8 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর দেয়। এখানে প্রশ্নের মান 4 নম্বর দেওয়া হচ্ছে। 8-1 দাগে ভাবার্থ লিখতে হবে। আসক্তির মতো নিষ্ঠুর কিছু নাই। সে নিজেকেই জানে, সে কাউকে দয়া করে না, সে কারোর জন্য কিছুমাত্র পথ ছাড়তে চায় না। এই আসক্তিই হচ্ছে জীবনের ধর্ম। সমস্তকেই সে নেবে বলে সকলের সঙ্গে সে লড়াই করছে। ত্যাগ বড় সুন্দর, বড় কোমল। সে দ্বার খুলে দেয় সঞ্চয়কে, সে কেবল এক জায়গায় স্তূপাকার রূপে উদ্ধত হয়ে উঠতে দেয় না, সে ছড়িয়ে দেয়, বিলিয়ে দেয়। তো এটার আমাদের কি করতে হবে, ভাবার্থ লিখতে হবে। ঠিক আছে, এই অংশটার এর সঙ্গে দেখো অথবা দিয়ে রয়েছে সারাংশ লেখন। আমার বিশ্বাস
শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই সব শিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি দাতা কর্ণেরও অভাব নেই, এবং আমাদের ছেলেমেয়েদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা একটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবো। কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। এ সত্য ভুলে না গেলেও আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করা নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা। শিক্ষক শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধি বৃত্তিকে জাগ্রত করতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জাগ্রত করতে পারেন। এর বেশি কিছু পারেন না। ওকে, তো এখানে দেখো তোমাদের একটা রয়েছে সারাংশ এবং আরেকটা রয়েছে ভাবার্থ। যে কোনো একটি তোমাদের লিখতে হবে, তবে এই একটা ভাবার্থ এবং একটা সারাংশ পড়লেই যে তোমরা এই দুটোর মধ্যেই পরীক্ষায় কমন পাবে তেমন কিন্তু নয়। এর আগের কয়েকটা সেট আমরা দিয়েছি, এর আগে টোটাল 4টি সেট দেওয়া হয়েছে, এটা 5 নম্বর সেট। তো 5টি সেটের মধ্যে যে ভাবার্থ যে সারাংশগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তার মধ্যে থেকে কিন্তু তোমরা এই ভাবার্থ এবং সারাংশ কমন পেতে পারো, ঠিক আছে? কারণ এগুলো সাধারণত কমন আসে না পরীক্ষাতে, তবে এইগুলো প্র্যাকটিস করবে। 5টি সেটের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যেই আশা করছি তোমরা কিন্তু কমন পাবে। আর যে 5টি সেট দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্ন তো তোমরা পড়লে কিন্তু তার মধ্যে থেকে পরীক্ষার সমস্ত প্রশ্ন কিন্তু আশা করছি কমন পাবে। তো আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারে আমরা সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে। আর এর প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।